জামান সাহেব রাগ কন্ট্রোল করার চেষ্টা করছেন। উনি কড়া গলায় নীলকে বললেন, উদ্দেশ্য কী তোমার? নীল বলল, বললাম তো আমি নিশুকে ফিরিয়ে নিতে চাই। জামান সাহেব বলল, আবার টর্চার করার জন্য? নীল বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। জামান সাহেব বলল, কিন্তু আমিও আমার সিদ্ধান্ত বদলাবো না। নীল বলল, তাহলে আমিও এখান থেকে নড়ছি না। জামান সাহেব বলল, বেশি সাহস হয়ে যাচ্ছে না? নীল বলল, জি না, কারণ নিশুর সাথে আমার ডিভোর্স হয়নি, ও আমার বিবাহিত স্ত্রী। আপনি যদি ওকে নতুন করে বিয়ে দিতে চান তাহলে ও ডিভোর্স পেপারে আমার সাইনটা লাগবে, আর সেটা আমি মরে গেলেও করব না। জামান সাহেব বলল, আমাকে চ্যালেঞ্জ করছো? নীল বলল, জি না, আমি জাস্ট সত্যিটা বললাম। জামান সাহেব বলল, আমি তোমার সাইন ছাড়াই আমার মেয়েকে বিয়ে দেব। নীল বলল, সেটা আপনি পারবেন না, কারণ আমি এখান থেকে এক পাও নড়ছি না। জামান সাহেব রাগের চোখ লাল করে ফেলেছেন। নিশুকে বিয়ে দিতে হলে যে করে হোক নীলের সাইনটা লাগবে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। অনেক ভেবেচিন্তে উনি চুপ করে গেলেন। নীলের থাকার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। রাতের বেলা জামান সাহেব আর মালিহা বেগম শুয়ে পড়তে নীল চুপি চুপি নিশুর ঘরে দরজায় টোকা দিল। নিশু বলল, কে? নীল আবারও টোকা দিল। নিশু শুয়ে পড়েছিল। জামান সাহেব হয়তো দুপুরে ঘটনা নিয়ে কথা বলতে এসেছে ভেবে ও উঠে দরজা খুলে দিল। নিশু তো অবাক। তুমি? নীল বলল, বউ ছাড়া খালি খালি লাগে, তাই চলে এসেছি। নিশু চট করে নীলের মুখের উপর দরজা বন্ধ করতে গেলে নীল ঠেলে ভেতরে ঢুকে গেল। দরজাটা বন্ধ করে নিশুর দিকে তাকিয়ে একটা দুষ্ট হাসি দিল। নিশু ওর এমন চেহারা দেখে ভয় পেয়ে গেল। ও দরজা খুলে বেরিয়ে যেতে নীল এক হাত দিয়ে ওর দুটো হাত উপরে উঠিয়ে ওকে দেওয়ালের সাথে চেপে ধরল। তারপর নিশুর শাড়ির আঁচল সরিয়ে অন্য হাতটা নিশুর পেটে রাখতে নিশু শিউরে উঠল। ও ধীরে ধীরে নিশুর পেটের চারপাশে আঙ্গুল বোলানো শুরু করে দিল। নিশুর পুরো শরীর কাঁপছে নীলের স্পর্শে। ও ঘন ঘন না শ্বাস নিচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ও নীলের হাতটা চেপে ধরে বলল, থামো নীল, প্লিজ। নীল বলল, আমাকে বের করে দেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে। নিশু বলল, প্লিজ নীল, আমাকে কেন এভাবে টর্চার করছো? নীল বলল, টর্চার তুমি করনি? নিশু বলল, কি করেছি আমি? নীল বলল, আমাকে ছেড়ে তুমি আবার নতুন করে বিয়ে করছো, আমি ছেড়ে দেবো ভেবেছ? আমার সবটা আমি আদায় করে নেব। নিশু বলল, কি চাইছো তুমি? ফিজিক্যাল ইন্টিমেসি? আমাকে তোমার কি মনে হয় নীল, আমি এতটাই সস্তা? নীল বলল, নীলাজ হাসান কখনো সস্তা জিনিসের দিকে হাত বাড়ায় না। নিশু বলল, তাই নাকি? নীল বলল, হ্যাঁ তাই। নিশু বলল, ছাড়ো আমাকে, না হলে আমি চিৎকার করে বাবাকে ডাকবো। নীল বলল, তার আগে যদি আমি তোমার ঠোঁটটা বন্ধ করে দিই। নিশু বলল, খবরদার নীল, আমার ঠোঁটের ব্যথা এখনও কমেনি। নীল বলল, কিন্তু আমার যে এখন একটা কিস না হলে রাতের ঘুম হবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে দুটো অপশন দেই। নিশু বলল, কি? নীল বলল, এক, তুমি স্বেচ্ছায় আমাকে সুন্দর করে মানে কিউট করে একটা চুমু খাবে। দুই, আমি তোমাকে ডিপ একটা কিস করব, একেবারে দুপুরের মতো। নিশু বলল, আমি দুটোর একটাও করব না। নীল বলল, তাহলে আর কি কর, আমি না হয়? নিশু বলল, তোমার সব জোর শুধু আমার উপরেই খাটে না? নীল বলল, কি করব বলো? আমার একটা মাত্র বউ তুমি, যদিও স্বামীর প্রতি বিন্দু মাত্র টান নেই, তাই তো স্বামীকে ছেড়ে আবার বিয়ে করতে যাচ্ছ, কিন্তু আমি তো আর কারো মতো এত নিষ্ঠুর নই যে আবার বিয়ে করব, তাই আমার সব চাহিদা তো তোমাকেই মেটাতে হবে। নিশু বলল, কেন, তোমার ওই রুষা নেই? ওর কাছে যাও না, আমাকে কেন জ্বালাচ্ছ? নীল বলল, হ্যাঁ, ওর কাছে অবশ্য যাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে তো ও ওখানে নেই। নিশু রাগে দাঁত মুখ খিচে বলল, আমাকে ছাড়ো নীল। নীল বলল, জ্বলছে? আমারও জ্বলে, যখন তুমি রিহানকে বিয়ে করবে বলো। ফিসফিস করে বলল কথাটি। নীল ওকে ছেড়ে দিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। নিশু হাত দুটো ডলছে। নীল এত জোরে চাপ দিয়েছিল যে ব্যথা হয়ে গেছে। নিশু বলল, কী ব্যাপারে, তুমি খাটে শুয়েছো কেন? নীল বলল, তো কোথায় শোবো? নিশু বলল, কেন, তোমার রুমে। নীল বলল, এইটাই তো আমার রুম। বইয়ের রুম যেটা, স্বামীর রুমও তো সেটা। নিশু বলল, আমি তোমার সাথে ঘুমাবো? নীল বলল, হ্যাঁ, আমার বুকের উপর। নিশু বলল, জীবনেও না। নীল বলল, কেন ঘুমাবে না কেন? নিশু বলল, ঘুমাবো কেন? নীল বলল, যাতে আমি তোমার হবু শ্বশুরবাড়ির লোকজনকে বলতে পারি তাদের হবু পুত্রবধূ বিয়ের আগে তার এক্স হাজব্যান্ডের সাথে রাত কাটিয়েছে। নিশু বলল, মুখে কিছু আটকায় না তোমার? নীল বলল, আমি কি তোতলা নাকি? নিশু বলল, নীল তুমি কি উঠবে?
রাগে ধমক দিয়ে বলল। নীল বলল, নো। নিশু বলল, তুমি সত্যি যাবে না? নীল বলল, সত্যি মিথ্যে কোনোভাবেই যাব না। নিশু রাগে দাঁত মুখ খিঁচে বলল, ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। নিশু বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে নীল বিছানা ছেড়ে উঠে গেল। তারপর নিশুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অসহায় গলায় বলল, তুমি শুয়ে পড়ো, আমি বেরিয়ে যাচ্ছি। নিশুর বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। ও তো এমনি রাগ করে বলেছিল। নীল সত্যি সত্যি চলে যাচ্ছে? কেন জোর করে ওকে আটকালো না? ওর চোখ দিয়ে টুপ করে জল গড়িয়ে পড়ল। নীল সেটা দেখে একটুখানি হাসলো। তারপর ওর কপালে একটা চুমু খেয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি একটুও রাগ করিনি। আমি আজকে বুঝতে পেরেছি নিশু, আমি যখন দিনের পর দিন তোমাকে ইচ্ছাকৃতভাবে দূরে সরিয়ে দিয়েছি তখন তোমার কতটা কষ্ট হয়েছিল। নীল বেরিয়ে গেছে। নিশুর চোখের পানি ঝরেই যাচ্ছে। কেন নীলকে আটকালো না ও? নীলের চোখে কষ্টের ছাপ সহ্য করা ওর জন্য মৃত্যুর চেয়েও বেশি কষ্টের, সেটা নীল বোঝে না কেন? ও কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো। কি করবে ও? জামান সাহেব যা রেগে আছে তাতে উনি এই জীবনে নীলকে কখনো মেনে নেবেন বলে মনে হচ্ছে না। আজকে নিশুর এঙ্গেজমেন্ট, নানা তোড়জোড় চলছে। নিশু চুপচাপ রুমে বসে তামাশা দেখে যাচ্ছে। তার উপর সকাল থেকে নীলের কোনো দেখা নেই। মালিয়া বেগম নিশুকে রিয়ানের দেওয়া লেহেঙ্গাটা দিয়ে বেরিয়ে গেলেন। নিশুর আগে ছুঁড়ে ফেলে দিল। ভীষণ অসহায় লাগছে ওর। তার উপর নীলের কোনো খবরই নেই। ও ডান হাতের অনামিকা আঙ্গুলে নীলের পুরানো আংটিটা ছুঁয়ে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর চোখের পানি গাল বেরিয়ে গড়িয়ে পড়ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ও আংটিতে একটা চুমু খেয়ে আপন মনে বলল, আমার উপর শুধু তোমার অধিকার নীল। এই আংটিটা নীল পুরো কলেজের সবার সামনে একদিন ওর হাতে পরিয়ে দিয়েছিল। ও যখন ফেরত দিতে গিয়েছিল তখন ধমক দিয়ে বলেছিল, আর যদি কখনো খুলেছ তাহলে আঙ্গুল কেটে ফেলবো, মনে থাকে যেন। ওর স্পষ্ট মনে আছে সেদিনের কথা। নীলের পরানো আংটি খুলে ও অন্য কারো দেওয়া আংটি পরবে কি করে? হঠাৎ করে নীলের উপর প্রচণ্ড রাগ হচ্ছে ওর। খালি মুখে বউ বউ করে, কাজের বেলায় অষ্টকর্মা। ওর রাগে লেহেঙ্গাটাকে কাছে দিয়ে কেটে টুকরো টুকরো করলো। তাও রাগ কমছে না কিছুতেই, বরং আরও বাড়ছে। নীল ওর মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ও ওয়াশরুমে ঢুকে মাথায় পানি ঢাললো কিছুক্ষণ। এতে অবশ্য কাজ হলো, মেজাজ কিছুটা ঠান্ডা হলো। মালিয়া বেগম এসে ওকে তাড়া দিয়ে গেলেন তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। নিশু আলমারি থেকে ড্রেস বের করতেই চুপি চুপি নীল এসে হাজির। ও দরজা বন্ধ করে খাটের উপর বসলো। নিশু বলল, কি হলো, তুমি দরজা বন্ধ করলে কেন? নীল বলল, তুমি ড্রেস চেঞ্জ করবে না? নিশু বলল, হ্যাঁ তো। নীল বলল, তাই দরজা বন্ধ করে দিলাম। নিশু বলল, তো তুমি ভিতরে ঢুকেছো কেন? নীল বলল, আমার বউ, আমি থাকতেই পারি। নিশু বলল, লজ্জা করছে না তোমার? অন্য একজন আজকে আমাকে তার বাগদত্তা বানাবে, তাও তোমার চোখের সামনে। নীল বলল, লজ্জা করবে কেন? আমি তো খুবই এক্সাইটেড। আমার বউ আমার চোখের সামনে দিয়ে অন্য একজনের হাত থেকে আংটি পরবে, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। নিশু বলল, বেরো তুমি নীল, আমার মাথা রক্ত উঠে যাচ্ছে। নীল বলল, দেখো, বিয়ের আগে এত মেজাজ ভালো নয়। তোমার নতুন স্বামী হয়তো তোমার এমন মেজাজ নেওয়া সহ্য করতে পারে। নিশু বলল, বেরোবে তুমি? চিৎকার দিয়ে বললো কথাটি। নীল বলল, যাচ্ছি যাচ্ছি। চিৎকার করছো কেন? নিশু বলল, হ্যাঁ যাও। নিশুকে নিয়ে নিচে আসা হয়েছে। রিহান এবং তার ফ্যামিলির লোকজনরা সবাই চলে এসেছে, শুধু নেই নীল। নিশু চারপাশে চোখ বুলিয়ে শুধু নীলকে খুঁজছে। জামান সাহেব বারবার করে নীলকে সাবধান করে দিয়েছেন রিহানদের ফ্যামিলির সামনে না আসতে, তা না হলে আজকের রাতে নীলের শেষ রাত হবে এই বাড়িতে। উনি আর কিছুতেই নীলকে এখানে থাকতে দেবেন না। রিহানের চোখ শুধু নিশুর দিকে। কি সুন্দর লাগছে নিশুকে, একেবারে যেন ডানা কাটা পরি। নিশুর চোখে চোখ পড়তে রিয়ান হাসি মুখে এগিয়ে গেল। রিয়ান বলল, কেমন আছো নিশু পাখি? নিশুর বুকের ভেতরটায় ধক করে উঠলো এই ডাকটা শুনে। ওকে এই নামে কেবল দুজন মানুষে ডাকতো, ইস্যু আর নীল। নিশু বলল, ভালো। রিয়ান বলল, লেহেঙ্গাটা পরনি? আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। নিশু বলল, সরি, আসলে লেহেঙ্গাটা অনেক ভারী তাই। রিয়ান বলল, ইটস ওকে, তুমি পরে যদি কমফোর্টেবল ফিল না করো তাহলে পরবে কেন? আমিও প্রথম ভেবেছিলাম ভারী হয়ে যাবে, পরে কালারটা দেখে কিনে ফেললাম। আসলে লাল রং আমার খুব ফেভারিট। নিশু বলল, ওহ। রিয়ান বলল, যাই হোক, শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। নিশু বলল, ধন্যবাদ। রিয়ান বলল, শুকনো ধন্যবাদ দিলে তো হবে না। নিশু প্রশ্নবোধক চিহ্ন মতো রইল। রিয়ান বলল, আমাকে একবার আই লাভ ইউ বলতে হবে। নিশু বলল, কি? রিয়ান বলল, সে আই লাভ ইউ।
নিশু বলল, পারবো না। রিহানের চেহারার কোনো পরিবর্তন হলো না নিশুর জবাব শুনে। ও একটুখানি হেসে বলল, তুমি ভীষণ নিষ্ঠুর নিশু। নিশু বলল, কেন, কি করেছি আমি? রিহান বলল, এই যে এসেছি থেকে দেখেছি মুখ গোমড়া করে আছো, তুমি জানো না তোমার গোমড়া মুখ দেখলে আমার ভালো লাগে না? নিশু বলল, রিহান বলল, নয় সুইটহার্ট, তুমি জানো তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে পারি। নিশু বলল, সব কিছু? রিহান বলল, জি ম্যাডাম, সব কিছু। একবার শুধু বলুন কি করতে হবে, আমি 1 পায়ে নয় 10 পায়ে খাড়া। নিশু বলল, আমাকে আর কখনো নিশু পাখি বলে ডাকবেন না। রিয়ান তো অবাক, কেন, এটাতে খারাপ কি আছে? নিশু বলল, কারণ আমার এই নামটা যিনি দিয়েছেন তিনি খুবই পজিটিভ। তার জিনিসের অন্য কেউ হাত দিলে সেটা উনি সহ্য করতে পারবেন না। তিনি যদি জানতে পারেন তার দেওয়ার নামে অন্য কেউ আমাকে ডেকেছে তাহলে উনি ভীষণ রাগ করবেন। আমি চাই না উনি ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে এই নামে ডাকুক। রিহান আর কিছু বলার আগে নিশু সেখান থেকে চলে এলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো কোথাও নেই নীল। নিশুর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এদিকে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রিহান খুব চেষ্টা করছে নিশুর ডান হাতের আংটিটা খুলে ফেলার জন্য। নিশু কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। ব্যথা নয়, নীলের দেওয়া আংটি খুলে ফেলতে হবে সে কষ্টে, কিন্তু হার মানতে হলো রিহানকে। প্রায় আধ ঘন্টা ধরে যুদ্ধ করেও যখন আংটিটা খুলতে পারলো না তখন বাম হাতে আংটিটা পরানো হবে বলে ঠিক করা হলো। কিন্তু বাম হাতে আংটি পরাতে গিয়ে রিহানের মেজাজ খারাপ হয়ে গেল। নিশুর অনামিকা আঙ্গুলের ব্যান্ডেজ বাঁধা, ব্যান্ডেজের উপর দিয়ে আংটিটা পরাতে গেলে একটু ঢুকলো না। অন্য আঙ্গুলে ট্রাই করলো, সেগুলো ঢিলা হলো। নিশুর ঠোঁটে হাসি ফুটে উঠেছে। বাধ্য হয়ে রিহান আংটিটা নিশুর হাতে দিয়ে গেছে। ব্যান্ডেজ খোলার পরে নিতে বলেছে। নিশু রিহানের দেওয়া আংটিটা নিয়ে ড্রেসিং টেবিলে বরাবর ছুঁড়ে মারল। তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে আপন মনে কিছুক্ষণ হাসলো। নিশু এক এক করে সব গয়নাগুলো গা থেকে খুলে ফেললো। শাড়ির আঁচল সরাতে কারো কাশির আওয়াজ পেয়ে আবার আঁচলটা গায়ে জড়িয়ে নিল। নিশু বলল, তুমি? নীল বলল, আমার বউ তাহলে আংটি পরেনি? নিশু বলল, খবরদার, আমাকে বউ বলবে না তুমি। কিসের বউ? আমি তোমার কেউ না। নীল বলল, রাগছো কেন? নিশু বলল, কই রাগলাম, আমি তো একদম রাগিনি, আমার তো আনন্দে গড়াগড়ি খেতে মন চাইছে। নীল হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল, আসো বুকে আসো, গড়াগড়ি খাই। নিশু বলল, খবরদার নীল, আমার মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে আছে। নীল হাসি দিয়ে বলল, আমি কি করলাম? তুমি তো বলেছো তোমার আনন্দে গড়াগড়ি খেতে মন চাইছে, আমারও মন চাইছিল তাই। নিশু বলল, বেরো বেরো আমার রুম থেকে। নীল তো বেরোলো না, উল্টো গায়ের গেঞ্জিটা খুলে পুরো খালি গায়ে হয়ে গেল। নিশু তাড়াতাড়ি চোখ বন্ধ করে থমকে উঠে বলল, খবরদার বলছি, একদম অসভ্যতা করবে না। নীল ওর কথার কোনো জবাব না দিয়ে হঠাৎ বাহু চেপে ধরে কোকিয়ে উঠল। নিশু দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ব্যথা পেয়েছো কিভাবে? নিশুর হাতটা নীলের উন্মুক্ত বুকের উপর রাখা, চোখে মুখে উৎকণ্ঠা। নীল ওকে রাগানোর জন্য দুষ্ট হাসিতে বলল, হাত সরাও, এমন জায়গায় হাত রাখলে কলিজা লাগে। নিশু ওর দুষ্টুমি বুঝতে পারেনি। ও নীলের উন্মুক্ত বুকে চোখ বুলিয়ে চলেছে, কোথাও কোনো ক্ষতের চিহ্ন আছে নাকি। নীল বলল, এইভাবে তাকিয়ে আছো কেন, আমার লজ্জা লাগছে না? নিশু চুপ করে রইল। নিশু সরে দাঁড়াতে নীল ওকে 2 হাত দিয়ে বুকে টেনে নিয়ে বলল, রাগ করেছো, আসো বুকে আসো। নিশু এবার সরে যাওয়ার কোনো লক্ষণ প্রকাশ করলো না। ও চুপচাপ নীলের বুকের মাঝখানে বন্দি হয়ে রইল। নীল বলল, আমার বউটা এখন আমার কত চিন্তা করে আমার কলিজাটা। নিশু চুপ করে রইল। নীল বলল, নিশু তাও চুপ করে রইল। নীল বলল, ও নিশু বলল, কি? নীল বলল, রুষা একটু আগে ফোন করেছিল। নিশুর মেজাজের 12টা বাজিয়ে দিল। নীল এক ঝটকায় নীলকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, এই জন্যই এত খুশি খুশি ভাব, তাই না? লুচু একটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না, অসভ্য ইতর। নীল বলল, ও কি বলেছে জানো? নিশু বলল, আমার জানার দরকার নেই, আমি অন্য একজনের বাগদত্তা, আমাকে তোমার মাঝখানে ঢোকাচ্ছ কেন? নীল বলল, ইস, অন্য একজনের বাগদত্তা বললে হলো, আমার বুকে আমি কাউকে দেব না। নিশু বলল, একদম বড় বড় কথা বলবে না তুমি। রিহান যখন আমাকে আংটি পড়াচ্ছিল কোথায় ছিলে তুমি? নীল বলল, ওখানেই ছিলাম। নিশু বলল, কই, একবারও তো আটকানোর চেষ্টা করলে না? নীল বলল, আমি তো সে প্রথমেই আটকে দিয়েছি, আমার আংটি তো তোমার হাতেই আছে। নিশু বলল, তাতে কী হয়েছে, অন্য হাতে যদি পরিয়ে দিত? নীল বলল, বারে, সব দায়িত্ব কি একা আমার নাকি? তুমি কিসের জন্য আছো তাহলে? বাকি হাতটা তোমার উপর ছেড়ে দিয়েছিলাম। নিশু দাঁত মুখ খিচে বলল, তুমি জানো তুমি যে কত বড় মাপের একজন অসভ্য, যার বিন্দুমাত্র দায়িত্ববোধ নেই, প্রচণ্ড ইনসেনসিটিভ একজন মানুষ তুমি। আই জাস্ট হেট ইউ। নীল বলল, তো করে নাও রিয়ানকে বিয়ে, আমাকে যখন সহ্য হয় না। নিশু বলল, করবোই তো, 100 বার করবো। নীল বলল, 100 বার লাগবে না, জাস্ট একবার করে দেখাও। নিশু বলল, অসভ্য। নিশু রেগে ওয়াশরুমে ঢুকে গেল।
শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়াতে নীল দরজার ঠকঠক শুরু করে দিল। নিশু বলল, নীল কি হচ্ছে এসব? নীল বলল, দরজাটা খোলো, রুমের বাইরে বাবা দাঁড়িয়ে আছেন, আমাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। নিশু তাড়াতাড়ি দরজাটা খুলতে নীল চট করে ভেতরে ঢুকে গেল। নিশু বলল, কি হলো? নীল বলল, আর বলো না, প্রচণ্ড গরম লাগছে। নিশু বলল, ওয়াশরুমে ঢুকেছো কেন? দেখছো না আমি শাওয়ার নিচ্ছি। নীল বলল, দেখব। নিশু বলল, তুমি তা আগে এমন ছেঁচড়া ছিলে না নীল, এখন কি হয়েছে তোমার? নীল বলল, এই তোমার নাভির ওপরের তেলটা হঠাৎ লাল হয়ে গেল কি করে? আগে তো কালো ছিল। নিশু বলল, তাড়াতাড়ি হাত দিয়ে ঢেকে ফেললো। নীলের ভীষণ হাসি পাচ্ছে নিশুর এমন কাণ্ডে। নিশুর টাওয়াল গায়ে জড়িয়ে বেরিয়ে আসতে নীল ওয়াশরুমের দরজা আড়াল করে দাঁড়ালো। নিশু বলল, সরো। নীল বলল, এখন তো তুমি ছাড়া পাবে না। নিশু বলল, মানে? নীল বলল, মানে আমার গায়ে সাবান মাখানো থেকে শুরু করে গোসল করানো, তারপর গা মুছে দেওয়া, সব তোমাকে করতে হবে। নিশু বলল, লজ্জা করে না অন্যের বউকে দিয়ে এসব করানোর কথা বলতে? নীল ধমকে উঠে বলল, ওই কে অন্যের বউ? নিশু বলল, কেন আমি? নীল বলল, আরেকবার বলো। চড়িয়ে যদি তোমার গাল আমি লাল না করছি, আমার নামও নীল না। অসভ্য মেয়ে একটা। নীল বলল, হ্যাঁ, বউ পেটানো তো তোমার অভ্যাস হয়ে গেছে। নীল বলল, স্বীকার করলে তাহলে? নিশু বলল, কি? নীল বলল, তুমি আমার বউ। নিশু বলল, আজ বাদে কাল রেহানের সাথে আমার বিয়ে। নীল বলল, নির্লজ্জ মেয়ে মানুষ একটা। নিশু বলল, কি বললে? নীল বলল, তুমি যেটা শুনেছ। নিশু বলল, তুমি আমাকে নির্লজ্জ বলেছ? কি করেছি আমি? নীল বলল, একটু আগেও তো তুমি আমার উন্মুক্ত বুকে মাথা রেখে আমাকে চাপড়ে ধরেছিল, এখন বলছো রেহানকে বিয়ে করবে। নিশু বলল, তুমি আমাকে খোঁটা দিচ্ছ? নীল বলল, হ্যাঁ দিচ্ছি। নিশু বলল, ঠিক আছে, আর জীবনে যদি কোনোদিন আমি তোমার বুকে মাথা রেখেছি মনে রেখো। নীল বলল, রুষা রাখলে সহ্য করতে পারবে তো? নিশু বলল, ব্ল্যাকমেল করছো? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, বিয়েটা তুমি না আমি করছি। নীল বলল, পারবে না। নিশু বলল, মানে? নীল বলল, মানে তুমি যেই পরিমাণ হিংসুটে, তাতে এই বিয়েটা তুমি কিছুতেই করতে পারবে না। আমি জানি তুমি বিয়ে করলে রুষাকে বাঁশ দেবে কে? নিশু বলল, আমি হিংসুটে? নিশু রাগে নীলের কলার চেপে ধরে ওর পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়ালো। শাওয়ার চালু করা, দুজনে পানিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে। নিশু চোখ গরম করে নীলের দিকে তাকিয়ে আছে। নীল মিটমিট করে হাসছে। ওই ইচ্ছে করে রুষার কথা বলে নিশুকে রাগিয়ে দিয়েছে। নিশুকে আর একটু রাগানোর জন্য নিজের দু হাত নিশুর কোমরে রাখলো, তারপর আস্তে আস্তে নিশুর পেটের কাছে নিলেই নিশু ওর হাত চেপে ধরলো। নীল বলল, এবার তোমার কি হবে নিশু? তোমার হবু স্বামী যদি জানতে পারে তার হবু বউ এক্স হাজব্যান্ডের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে ওয়াশরুমে। নিশু বলল, নীল বলল, বলো। নিশু বলল, আমাকে ছাড়ো। নীল বলল, সত্যি ছেড়ে দেবো? নিশু বলল, হ্যাঁ ছাড়ো। নীল ওকে ছাড়ার বদলে উল্টো পিছন থেকে জড়িয়ে ধরে ওর ভেজা চুলগুলো ঘাড় থেকে সরিয়ে দিল। তারপর ওর ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে বলল, ছাড়বো না। নিশু ভেঙচিকে মেরে বলল, কেন ছাড়বে না কেন? নীল বলল, কারণ আমি জানি ছাড়লে আমার বউটা কষ্ট পাবে, আমার বউ চায় না আমি তাকে ছাড়ি। নিশু মিটমিট করে হাসছে। ওর ধারণা মতে এই প্রথম নীল একটা বুদ্ধিমানের মতো কাজ করলো। নিশু বলল, আমি মোটেও কষ্ট পাবো না। নীল বলল, তাহলে ছাড়বো না। নিশু বলল, অসভ্য একটা। জামান সাহেবের সিঙ্গেল সোফায় বসে আছে, তার সামনে নীল বসেছে, নিশু তার পাশে। জামান সাহেব চোখ গরম করে ওদের দিকে তাকিয়ে আছে। জামান সাহেব বলল, কি বলতে চাস তাড়াতাড়ি বল, আমার আবার বেরোতে হবে। নিশু বলল, বাবা আমি বিয়েটা করতে পারবো না। জামান সাহেব নীলের দিকে তাকিয়ে ধমকে উঠে বললেন, ব্রেন ওয়াশ করে ফেলেছ না? নিশু বলল, ও আমাকে কিছুই বলেনি। জামান সাহেব বলল, আমি ওকে প্রশ্ন করেছি। নীল চুপ করে আছে। জামান সাহেব রেগে বেরিয়ে যেতে নিলে নিশু আবার পথ আটকে দাঁড়ালো। নিশু কান্না করে বলল, বাবা প্লিজ। জামান সাহেব বলল, আমি তোকে আবার এই অসভ্য ছেলেটার হাতে তুলে দিতে পারবো না। নিশু বলল, বাবা আমি তোমাকে কথা দিচ্ছি, ও এবার থেকে আমাকে আর কোনো কষ্ট দেবে না, আমি বলছি বাবা, তুমি ওকে আর একটা সুযোগ দিয়ে দেখো বাবা প্লিজ, অন্তত আমার দিকে তাকিয়ে ওকে একটা সুযোগ দাও। জামান সাহেব বলল, আমার সামনে থেকে সরে যা নিশু, আমি তোর বাবা, আমি কখনো তোর খারাপ চাইব না, আমি যা করছি তোর ভালোর জন্য করছি। নিশু বলল, বাবা আমার খুশি নীলের সাথে। নীল একটা কথাও বলছে না, চুপচাপ দাঁড়িয়ে সব শুনছে। জামান সাহেব নিশুর কথার জবাবে দৃঢ় গলায় বললেন, অসম্ভব, আমি কিছুতে তোকে ওর হাতে তুলে দেব না। তুই পাগল হতে পারিস, কিন্তু আমি তো পাগল নই। তুই আসার পর থেকে একবারও জিজ্ঞেস করেছিস ও কেন তোর সাথে এমন খারাপ ব্যবহার করিসনি। আমি জানতাম তুই করবিও না। তুই ও আসার খুশিতে পাগল হয়ে গেছিস, কিন্তু আমি না। আমি তোর মতো বোকা নই যে জেনে শুনে আমার মেয়েকে এমন একটা জেদি একগুঁয়ে বদমেজাজি ছেলের কাছে আবার ফেরত পাঠাবো। রেহান খুব ভালো ছেলে, ও তোকে ভালো রাখবে।
নিশু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। জামান সাহেব ধমক দিয়ে বললেন, সর। নিশু বলল, আমি কিন্তু পালিয়ে যাব বাবা। জামান ঠাস করে নিশুর গালে একটা চড় বসিয়ে দিলেন, কিন্তু চড়টা নিশুর গালে পড়লো না, পড়লো নীলের গালে। নিশু হা করে নীলের মুখের দিকে তাকিয়ে আছেন। জামান সাহেবও কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। উনি দ্রুত বেরিয়ে গেলেন। উনি যেতে নিশু ব্যস্ত হয়ে গেল। নিশু বলল, নীল দেখে হাত সরাও। ইস, দাগ বসে গেছে। নীল হাত সরিয়ে দিয়ে বলল, তুমি যে কি করো না নিশু, পুরো ব্যাপারটাকে ঘোলাটে করে ফেলেছো। আমি আগে বলেছিলাম আমি একা কথা বলবো না, জোর করলে এখন কি হলো, উল্টো আরও রাগিয়ে দিলে। কি দরকার ছিল পালিয়ে যাওয়ার কথা বলার? নিশু বলল, ইস, লাল হয়ে গেছে। নীল বলল, আমি দেখি এখনও ঠিকই আছে, তোমার গালে পড়লে তো ছিটকে কমপক্ষে 2 হাত দূরে গিয়ে পড়তে। নিশু নীলের গালে বরফ ডলছে আর কাঁদছে। নীল ফোনে নিউজ পেজ স্ক্রোল করছে। একটু পরপর নাক টানার আওয়াজ পেয়ে ও ফোন রেখে নিশুর দিকে তাকালো। নিশু কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নীল নিশুর হাত থেকে বরফের বাটিটা নিয়ে টেবিলের উপর রাখলো। তারপরে নিশুকে টেনে ওর পাশে বসালো। নীল বলল, কাঁদছো কেন? চোখ মুছো। নিশুর কান্নার বেগ আরও বেড়ে গেল দেখে নীল নিজে 2 হাত দিয়ে ওর চোখ মুছে দিল। নীল বলল, একদম কাঁদবে না, চুপচাপ আমি যা বলছি শোনো। তোমার বাবা ঠিকই বলে, তুমি আসলে একটা ডাফার। নিশু বলল, কি করেছি আমি? নীল বলল, আবার প্রশ্ন করছো? ধমক খেয়ে নিশু চুপ করে গেল। নীল বলল, রিয়ানকে চেনো? নিশু ভয়ে ভয়ে মাথা নাড়ল। নীল বলল, রিয়ান আমার খুব ভালো বন্ধু ছিল, আর আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। মাধ্যমিক পাশ করার পর আমি বাইরে চলে যাই, তারপর থেকে ওর সাথে ফোনে যোগাযোগ হতো, কিন্তু দেশে আসার কয়েক মাস আগে ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর যখন আমি দেশে ফিরে আসি তখন শুনি ও সুইসাইড করেছে। আমি বুঝতে পারছিলাম না ও সুইসাইড কেন করলো। এরপর আমি ভার্সিটিতে অ্যাডমিশন নিই। আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো, ইনফ্যাক্ট ফলো করো। আমি অ্যাজ ইউজুয়াল আমার সেই ভাব নিয়েছিলাম, ব্যাপারটাকে বেশি পাত্তা দিতাম না। বাট আই সোয়ার নিশু, যেদিন প্রথমে আমি তোমাকে দেখেছিলাম সেদিন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম তোমার প্রতি, কিন্তু তোমাকে বুঝতেই দিইনি। তারপর যেদিন ক্যাম্পাসের সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছিল আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি ভেবেছিলাম তুমি সেদিনে বুঝতে পারবে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো ভুলে গেছিলাম তুমি একটা ডাফার। এরপর তো বিয়ে হলো, কিন্তু বিয়ের 3 দিন আগে রুষা আমাকে রিয়ানের একটা ডায়েরি পাঠায়, যাতে রিয়ান তার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করে গেছে। একবার ভাবলাম পুলিশের কাছে দেবো ডায়েরিটা, পরে ভাবলাম আমি নিজে তোমাকে শাস্তি দেবো, কাউকে কিচ্ছু বলিনি। বিয়েটা করলাম ঠিক আছে, আমি ভালোবেসে নয়, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আমি পারছিলাম না। পারবো কী করে? যে মেয়েটা সামান্য একটা ধমকে কেঁদে দেয় তাকে আমি শাস্তি দিই কী করে? আমি জানতাম তোমাকে কষ্ট দেওয়ার একটা উপায় হচ্ছে তোমাকে ইগনোর কর। আমি সেটাই করলাম এবং সফল হলাম, কিন্তু রোজ রোজ আমি তোমার ওই অসহায় মুখটা দেখতে পারছিলাম না। তোমাকে দেওয়া কষ্টগুলো আমার নিজের জন্য সাজা হয়ে গিয়েছিল, তাই আমি চেয়েছিলাম তোমাকে চলে যেতে বাধ্য করতে। তারপর যখন তোমার বাবা তোমাকে নিয়ে এসে ডিভোর্স পেপার পাঠালো, তখন ঈশ্বর কাছ থেকে জানতে পারলাম রিয়ান আসলে কত জঘন্য একটা মানুষ ছিল। নিশু চুপ করে বসে আছে। নীল হঠাৎ উঠে এসে ওর সামনে হাঁটু মুড়ে বসলো। ওর চোখ ভর্তি পানি। নিশু হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে বলল, সরি। নিশুর সমানে কেঁদে চলেছে। ওর চোখে কোনো রাগ কিংবা অভিমান নেই, প্রশান্তির ছাপ। নীল ওর মাথাটা নিশুর কোলের উপর রেখে ওর কোমর জড়িয়ে ধরলো। নিশু বলল, ওঠো নীল, প্লিজ। নীল বলল, আমি রিয়েলি সরি নিশু, বিনা কারণে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আই প্রমিস আমি আর আমার নিশু পাখিটাকে কোনো কষ্ট পেতে দেব না। আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো তোমাকে। তুমি হবে আমার ভালোবাসার সাজানো পুতুল, যাকে আমি কোনো দ্বিধা সংকোচ ছাড়া মন ভরে ভালোবাসতে পারবো। নিশু নীলের পিঠের উপর মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, ওঠো প্লিজ। তুমি জানো না নিশু তার নীলকে কখনো ছোট হতে দেখতে পারে না। নীল মুখটা উঠিয়ে নিশুকে বলল, জানো নিশু, আমি সহজে কারো কাছে ছোট হতে পারি না, এটা আমার স্বভাবের মধ্যে পড়ে না। ছোটবেলা থেকে আমি বড়লোক বাপের ভাবওয়ালা ছেলে, তাই কারো কাছে ছোট হতে আমি শিখিনি, কিন্তু তোমার জন্য আমি 1000 বার ছোট হতে পারবো। বাবা আমাকে যা শাস্তি দেন আমি মাথা পেতে নেব, আমার শুধু তোমাকে চাই। নিশু ওর কপালে গভীরভাবে একটা চুমু খেলো, তারপর নীলের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার কারো কাছে ছোট হতে হবে না, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি চাইলে আমি এই মুহূর্তে তোমার সাথে বেরিয়ে যেতে রাজি। নীল ওর
হাতের তালুতে একটা চুমু খেলো, তারপর কপালে ঠেকিয়ে নাকে নাক ঘষে বলল, অ্যাডভেঞ্চার পরে, আগে অথরাইজেশন। রাতের দিকে নীল হাড় কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে ও নিশু ওর মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছিল। এমন সময় জামান সাহেব এসে ভেতরে ঢুকলেন। জামান সাহেব বললেন, কী অবস্থা ওর? নিশু বলল, জ্বর তো কমছে না। জামান সাহেব বলল, বেহুশ হয়ে আছে মনে হচ্ছে। নিশু বলল, না, একটু পরপরই কেঁপে উঠছে। জামান সাহেব বলল, তোর শাশুড়িকে খবর দিয়েছিস? নিশু বলল, উনি নেই, ঢাকার বাইরে আছেন। জামান সাহেব বলল, মাথায় পট্টি দেওয়া শেষ হলে উঠে আয়, কথা আছে তোর সাথে। নিশু বলল, সকালে বলা যায় না। জামান সাহেব বলল, তুই কি সারা রাত তোর পাশে বসে থাকবি নাকি? নিশু বলল, জ্বর কমলে বেরিয়ে যাব। জামান সাহেব বলল, আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন বসে বসে ওর সেবা করবি? আমি তোর মাকে পাঠিয়ে দিচ্ছি, তুই উঠে আয় ওর পাশ থেকে। নিশু বলল, বাবা প্লিজ, সুস্থ মানুষের সাথে তোমার রাগ দেখিও, ও এখন অসুস্থ। জামান সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতে নিশুর নীলের বুকের ওপর মাথা রেখে কাঁদতে শুরু করলো। নীলের প্রতি এমন অবহেলা ও সহ্য করতে পারছে না। নীল ওর বুকের ভেতর গুটিসুটি মেরে শুয়ে আছে। নিশু সারা রাত ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে এভাবেই শুয়েছিল। সকালবেলা নীলের ঘুম ভাঙতে ও মিষ্টি করে একটা হাসি দিল, তারপর সোজা হয়ে বসলো। নীল বলল, তুমি আমার ঘরে যে? নিশু বলল, তো কী হয়েছে? নীল বলল, আমার শ্বশুরমশাই জানে তার মেয়ে সারা রাত আমার ঘরে ছিল? নিশু বলল, হ্যাঁ জানে। নীল হেসে ফেলল, তারপর নিশুর চোখে চোখ রেখে বলল, স্বামীর সাথে মিথ্যে বলতে নেই, জানো না? নিশু একটা ভেঙচি কেটে উঠে নিয়ে গেল। নীল বসে বসে ভাবছে, কি করলে জামান সাহেবের ওর উপর রাগ কমবে। নিশু সুপে ফু দিয়ে ঠান্ডা করে সবে নীলের মুখের সামনে ধরবে, তার আগে জামান সাহেব সুপের বাটিটা ওর সামনে থেকে ছুঁড়ে ফেলে দিলেন। নিশু হা করে নীলের মুখের দিকে তাকিয়ে আছে। নীল চুপচাপ ব্রু কুচকে বসে আছে। জামান সাহেব কষে নীলের গালে একটা চড় বসিয়ে দিলেন। আরেক চড় মারতে গেলে নিশুর সামনে দাঁড়িয়ে পড়ল। জামান সাহেব বলল, সর আমার সামনে থেকে তুই। নিশু বলল, তুমি ওকে মারছো কেন? জামান সাহেব বলল, ওকে আমি খুন করব। নিশু বলল, ও কি করেছে তোমাকে? জামান সাহেব এবার ঠাস করে নিশুর গালে এক চড় বসিয়ে দিলেন। নিশু অবাক, গালে হাত দিয়ে। নীল ওর কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, শিক্ষা হয়েছে এবার? নিশু তো রাগে আগুন। জামান সাহেব নিশুর গালে আরেকটা চড় মারতে নিলে নীল উঠে পাশ থেকে থাকা ফুলদানিটা সজোরে ড্রেসিং টেবিলে বরাবর ছুঁড়ে মারল। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে চুরমার হয়ে গেছে। জামান সাহেব তবদা খেয়ে দাঁড়িয়ে আছেন। নীল নিশুকে নিজের সামনে থেকে সরিয়ে উঠে দাঁড়ালো। নীল বলল, ওকে মারছেন কেন? জামান সাহেব বলল, আমার মেয়েকে আমি মেরেছি, তার কফিয়ত আমি তোমাকে দেবো কেন? অন্য কেউ হলে নীল এতক্ষণে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দিত, কিন্তু জামান সাহেবকে তেমন কিছুই বললেন না। শুধু বললেন, আমি জানি আপনার মেয়েকে শাসন করার সম্পূর্ণ অধিকার আপনার আছে, কিন্তু আমার সামনে কেউ ওর গায়ে হাত তুলবে সেটা আমি সহ্য করতে পারবো না, সে যেই হোক না কেন। জামান সাহেব বলল, একদম আমার সামনে নাটক করবে না। তুমি যদি ওকে ভালোই বাসতে তাহলে ওর সম্মানের কথা একবার হলেও ভাবতে। নীল বলল, মানে? জামান সাহেব বলল, এখনও মানে করছো? লজ্জা করে না তোমার? নীল বলল, আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। জামান সাহেব মোবাইল বের করে নীলের সামনে ধরতে নীল রক্তচক্ষু নিয়ে নিশুর দিকে তাকালো। নিশু ভয়ে মুখ লুকিয়ে ফেলেছে। জামান সাহেব বলল, এসব ছবি রিয়ানকে পাঠাতে তোমার লজ্জা করলো না? তুমি কি ভেবেছো এসব ছবি পাঠালে ওরা বিয়ে ভেঙে দেবে? আমি কিছুতেই সেটা হতে দেব না। নীল চুপ করে আছে। জামান সাহেব ওকে আরও কিছু কড়া কথা শুনিয়ে দিয়ে বলল, আমি তোমার মা বাবাকে খবর পাঠাচ্ছি, তারা যেন শীঘ্রই এসে এর একটা বিহিত করে। উনি বেরিয়ে যেতে নীল নিশুকে টেনে ওর পেছন থেকে বার করলো। নীল বলল, এই কাণ্ড কখন ঘটিয়েছ? ধমক দিয়ে বলল কথাটি। নীল বলল, কী হলো, চুপ করে আছো কেন? নিশু মুখে কুলুপ এঁটে বসে আছে। নীল হয়তো আর একটা ধমক দিলেই কেঁদে দিবে এমন অবস্থা। নীল বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি নিশু। নিশু চুপ করে রইল। নীল বলল, এখনও চুপ করে আছে? একে তো দোষ করেছো, তার উপর কথা বলছো না, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। নিশু বলল, কাল রাতে। নীল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে খাটের উপর বসে পড়ল। নিশু চুপচাপ মাথা নিচু করে আছে। নীল বলল, তুমি জানো এবার কি হবে? তুমি সিচুয়েশানটাকে আরও বেশি জটিল করে ফেলেছো নিশু। আমি কোন মুখে বাবার সামনে গিয়ে দাঁড়াবো? আর কোন বাবাই বা এমন একটা ছেলের কাছে তার মেয়েকে তুলে দেবেন যে কিনা নিজেদের পার্সোনাল ছবি অন্য লোকের কাছে পাঠায়? নিশু বলল, আমি বাবাকে গিয়ে বলে দেবো যে ছবি আমি পাঠিয়েছি। নীল বলল,
আর একটা কথা বলবে না তুমি, যা বলার আমি বলবো। নিশু ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নীল বলল, মাথা নাড়ালে হবে না। এবার যদি তুমি কোনো গন্ডগোল বাঁধিয়েছ তাহলে কিন্তু তোমাকে ওই রিয়ানের গলায় ঝুলিয়ে দিয়ে আমি যেদিকে মন চায় চলে যাব, বলে দিলাম। নিশু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। নীলের কথা শুনে অভিযোগের সুরে বলল, হ্যাঁ, তোমার জন্য তো ভালো ভালো হয় ওই রুষাকে বিয়ে করতে পারবে। নীল বলল, হ্যাঁ করব, তুমি যা শুরু করেছো না তাতে মনে হচ্ছে আমার ওই রুষাকেই বিয়ে করতে হবে। নিশু বলল, অসভ্য, লজ্জা করে না তোমার? সারাক্ষণ তো বউ বউ করে আমার কান ঝালাপালা করে দিয়েছিলে, এখন বলছো রুষাকে বিয়ে করবে? নীল হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। নিশুর যা কাণ্ড ঘটিয়েছে তাতে জামান সাহেবের সামনে মুখ দেখাতেও ওর লজ্জা করবে। তার উপর উনি যদি রেগে গিয়ে সত্যি সত্যি ইমতিয়াজ সাহেব আর ইলারা বেগমকে ডেকে পাঠান তাহলে আরও কেলেঙ্কারি। নিশুর ভীষণ কান্না পাচ্ছে, ও ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। সবাই নিজেদের মতো করে ভাবছে, ও দিকটা কেউ বুঝতে চাইছে না। জামান সাহেব তো নাই, নীলও না। ও তো বিয়েটা আটকানোর জন্যই ছবিগুলো পাঠিয়েছিল, কিন্তু নীল না। ওর তো নিশুরই দোষ ধরা চাই। নিশু যাই করবে তাতেই দোষ। নীল ওর কাছে আসতেই মুখ ফিরিয়ে নিল, বলবে না ও নীলের সাথে কথা। নীল বলল, এদিকে তাকাও। নিশু যেন ওর কথা শুনতেই পায়নি। বাধ্য হয়ে নীল নিজে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নীল বলল, চোখ মুছো। নিশু ভেঙচি কেটে মারল। নীল বলল, আমাকে কেন এত জ্বালাও নিশু, তোমার কষ্ট হয় না? নিশু বলল, তো করো তোমার ওই রুষার ডার্লিংকে বিয়ে। নীল বলল, রুষাকে বিয়ে করার জন্য এখানে পড়ে আছি? নিশু আবারও মুখ ঘুরিয়ে নিল। নীল বলল, এদিকে তাকাও। আমার দিকে তাকাও বলছি, কাঁদছো কেন? আমি কি তোমাকে বকেছি? আচ্ছা তুমি নিজেই বলো তো, কাজটা কি তুমি ঠিক করেছ? ও যদি ছবিগুলো নিয়ে উল্টাপাল্টা কিছু করে, এখন তো অহরহ এমন ঘটনা ঘটছে, তুমি ভাবতে পারছো আমি কতটা টেনশনে আছি? আরে বাবা, ছবি পাঠানোর হলে তো আমি পাঠাতে পারতাম। এতক্ষণে নিশুর টনক নড়ল। মস্ত বড় ভুল করে ফেলেছে ও। ঠিক হইতো, রিহান যদি ছবিগুলোর সাথে উল্টাপাল্টা কিছু করে। নিশু বলল, এবার কি হবে নীল? নীল বলল, এতক্ষণে তাহলে মাথায় ঢুকলো। নিশু বলল, সরি। নীল বলল, সব ঝামেলা পাকিয়ে এখন সরি বলা হচ্ছে। একবার শুধু এইসব ঝামেলা মিটিয়ে নি, তারপর তোমাকে কি করে সাহায্য করতে হয় তা আমার ভালো করে জানা আছে। নিশু বলল, সব তোমার জন্য হয়েছে। নীল বলল, আমি কি করলাম? নিশু ওকে নকল করে বলল, আমি কি করলাম? কেমন পুরুষ তুমি? তোমার বউ আরেকজন নিয়ে চলে যাচ্ছে আর তুমি বসে বসে আমার সাথে ঝগড়া করছো। অন্য কেউ হলে উঠিয়ে নিয়ে যেত। নীল বলল, আমার বউ আমার আছে, আমার থাকবে। আমি শুধু আমার শ্বশুর মশাইয়ের কথা ভেবে চুপ করে আছি। নিশু বলল, তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই সেটা বলো, ভীত একটা, সব বুঝি আমি। নীল বলল, অনেক বুঝে ফেলেছো তুমি, দয়া করে এবার একটু কম বুঝো। একে তো নিজে দোষ করেছ, এখন উল্টো আমাকে কথা শোনাচ্ছ। নিশু বলল, হ্যাঁ, দুনিয়াতে খালি আমার দোষই তো তোমার চোখে পড়ে, তুমি তো সাধু পুরুষ। নীল বলল, আমি তোমাকে এখন কিছু বলেছি? নিশু ধমকে উঠে বলল, কোন মুখে বলবে? বলার মতো মুখ আছে তোমার? না আছে কিছু করার ক্ষমতা, না আছে কিছু বলার ক্ষমতা। আমি কি করব জানো? গুন্ডা মাস্তান ভাড়া করব। কেন জিজ্ঞেস করো? নীল বলল, কেন? নিশু বলল, আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে নিজে কিডন্যাপ করাবো। তোমার তো সে ক্ষমতাও নেই। এত কিছুর মাঝেও নীল হেসে ফেলল। নিশু এবার আরও খেপে গেল। নিশু বলল, হাসছো কেন? নীল হাসছে, নিজেকে নিজে কিডন্যাপ করবে। নিশু চোখ পাকিয়ে ওর দিকে চেয়ে আছে। নীল ওকে টেনে জড়িয়ে নিয়ে বলল, কই থেকে যে পাও এসব আজগুবি বুদ্ধি? নিশু বলল, স্বামী অকর্মার ঢেকি হলে বউয়ের মাথায় এসব আজগুবি বুদ্ধি রাখতে হয়। নীল বলল, আমি অকর্মার ঢেকি? নিশু বলল, আবার জিজ্ঞেস করছে? নীল বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করলাম, বাবা যদি জোর করে তোমাকে বিয়ে দিতে চায় আমি সিরিয়াসলি ওনাকে তুলে নিয়ে যাব। নিশু দাঁত মুখ খিচে বলল, করো তোমার যত খুশি মজা করো, শেষে আমাকে যখন রিহান তোমার চোখের সামনে নিয়ে বিয়ে করে নেবে
তখন বুঝবি। আমি কিন্তু তখন তোমাকে কিছুইতেই ক্ষমা করব না নীল। নিশু রেগে বেরিয়ে গেছে। নীলের সেদিকে চিন্তা নেই, ওর আসল চিন্তা হচ্ছে ছবিগুলো নিয়ে। নিশু এমন বোকামিতে দারুণভাবে ফেসেছে ও। আজকে নিশুর হলুদ। নীল খুব উৎসাহ নিয়ে পুরো বাড়ি সাজাচ্ছে। ইস্যু এসে হাজির হয়েছে। দুই ভাই বোন মিলে এমন ভাব ধরেছে যেন কিছুই হয়নি। নিশু ড্রয়িং রুমের সোফার উপর বসেও আছে, আর চোখে ওদের কাণ্ড দেখছে আর রাগে ফুঁসছে। নীল হঠাৎ সোফায় বসে ওর কাঁধে মাথাটা এলিয়ে দিল। নিশু ছিটকে সরে আসতেই নীল ওকে একটা ধমক দিয়ে বলল, কী সমস্যা, সোজা হয়ে বসো। নিশু তো অবাক। নীল বলল, এখনও হাঁ করে তাকিয়ে আছে। ও আবারও নিশুর কাঁধে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। নিশু ফিসফিস করে বলল, বাড়ি ভর্তি মানুষ, মতলবটা কি তোমার বলো তো? নীল ওর কাঁধ থেকে মাথাটা উঠিয়ে বিরক্ত গলায় বলল, স্টেজ দেখছো না? তার নিচে বোমা ফিট করেছি, যাতে স্টেজে উঠলে তুমি আর রেহান দুজনে বুম করে উড়ে যাও, বুঝেছ? নিশু মাথা নাড়িয়ে না বোঝালো। নীল বলল, না বুঝলে আমার কিছু করার নেই, আমি বাংলায় বলেছি। নিশু বলল, কিন্তু আমাকে কেন, আমি কি করেছি? নীল বলল, এই যে তোমার মাথায় গোবর পড়া, কোনো বুদ্ধিশুদ্ধি নেই সেই জন্য। নিশু চুপ হয়ে গেল। নীলের সাথে কথা বলতে ওর ভয় হচ্ছে। নীল নড়ে চড়ে ওর আরেকটু কাছে ঘেঁষে এলো। তারপর নিশুর একটা হাত নিজের মাথায় রেখে বলল, বুলিয়ে দাও তো। নিশু হাত সরিয়ে নিয়ে বলল, পারবো না। নীল ওর কাঁধ থেকে মাথা উঠিয়ে ইস্যুকে ডাক দিল। নীল বলল, এই ইস্যু, এদিকে আয় তো। ইস্যু বলল, কি ভাইয়া? নীল বলল, আমার পাশে বস। ইস্যু পাশে বসতে নীল বলল, ভাইয়ার মাথায় একটু হাত বুলিয়ে দে তো। নিশু হা করে নীলের মুখের দিকে তাকিয়ে আছে। ইস্যু হাত বলাতে নীলেই ওকে থামিয়ে দিয়ে বলল, তুই যা, আমি দিচ্ছি। ইস্যু চলে যেতে নিশু চট করে নীলের কোলের উপর বসে পড়ল। নীল হতভম্ব হয়ে গেছে ওর এমন কাণ্ডে। নীল বলল, কি হচ্ছে কি নিশু, কোলে উঠেছ কেন? নিশু একেবারে জেঁকে বসে বলল, আমার সাথে মেজাজ দেখানো না, আমার নামও নিশু, মেজাজ আমারও আছে। নীল বলল, এসব কী ধরনের পাগলামি, নামো নামো বলছি। নিশু বলল, নামবো না। কী করবে তুমি? নীল বলল, ছি 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 ছি, নিশু নামো প্লিজ। নিশু ডানে বায়ে মাথা নাড়িয়ে না বোঝালো। নীল পড়েছে বেকায়দায়। বাড়ি ভর্তি লোকজন, কেউ দেখে ফেললে কী ভাববে? তার উপর ডেকোরেশনের জন্য লোকজন নিয়মিত আসা যাওয়া করছে। নিশু যে হুট করে এমন একটা কাণ্ড করবে ও ভাবতেও পারেনি। ও ইস্যুর দিকে তাকাতেই দেখলো ইস্যু হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বাধ্য হয়ে নীল ওকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটা ধরলো।